নমস্কার। আমার নাম কৌশিক ঘোষ। আমি তনস্বী ফিনটেক প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আজকের পর্ব মুদ্রাস্ফীতির উপর। সামনের টেবিলটা দেখুন। ডেপ্রিসিয়েটিং ভ্যালু মানে টাকার ক্রয় মূল্যের হ্রাস। 2000-এ 100 টাকার মূল্য এখন 3 টাকায় দাঁড়িয়েছে। 100 টাকার মূল্য 2021-এ দাঁড়িয়েছিল 10 টাকা, সেটা কিন্তু 3 টাকা হয়ে গেছে। এই যে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি, এটার দৈনন্দিন প্রতিফলন আমরা ভোগ করছি। সেটা হচ্ছে সবকিছুর দাম চচ্চর করে বেড়ে যাচ্ছে। অন্যদিকে টেবিলের দেখুন সোনা। সোনার চক্রবৃদ্ধি হার কিন্তু আমাদের ইকুইটি মার্কেট বা শেয়ার বাজারের সূচকের থেকে বেশি রয়ে গেছে বিগত 25 বছর ধরে। এই যে ক্রয় মূল্যের হার, ডেপ্রিসিয়েটিং ভ্যালু, আমরা কি করে নির্ধারণ করেছি? সোনা, 24 ক্যারেট সোনা কিন্তু একই আছে। 5000 বছর আগেও একই ছিল, এখনো একই আছে। 2001-এও একই ছিল। 2001-এ যদি 3000 টাকা 10 গ্রাম ওরকমই কিছু একটা ছিল সোনার দাম, এখন যেটা 1,50,000 টাকা 10 গ্রামের উপর চলে গেছে, তো সোনাটা তো কিছু রূপান্তর হয়নি। কি হয়েছে? আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। এই হচ্ছে মুদ্রাস্ফীতির আসল রূপ। মুদ্রাস্ফীতি কেন ঘটে আমরা চট করে একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে উৎপাদিত পণ্য এবং পরিষেবা যে পরিমাণে থাকে অর্থনীতিতে, তার চেয়ে বেশি পরিমাণে মুদ্রা থাকলে সবকিছুর দাম বেড়ে যায়। ইংরেজিতে যেটাকে বলে মোর মানি ইজ চেজিং লেস গুডস অ্যান্ড সার্ভিসেস। এর দুটি কারণ আছে। এক হচ্ছে, দেখুন, সরকার, যে কোনো সরকার ব্যয় করে আয়ের চেয়ে বেশি। তাই জন্য প্রতি বছর তার একটা ফিসক্যাল ডেফিসিট থাকে, এবং সেই ব্যয়টা বিভিন্ন কারণে হয়। প্রধানত আপনি দেখবেন ভোট জেতার জন্য বিভিন্ন ভাতা এবং অন্যান্য খরচ। দ্বিতীয় হচ্ছে, আমাদের অর্থনীতিতে কিন্তু চিরকাল উল্লেখযোগ্য কালো টাকা আছে, ছিল এবং আছে। এই যে কালো টাকা আছে, এটা কি হয়? এই টাকাটা তো কেউ কোথাও রেখে দেয় না। এই টাকাটা দিয়ে অনেক কিছু কেনা হয়, জমি, বাড়ি, ঘর, দৈনন্দিন জিনিসপত্র, গাড়ি, সোনা দানা, যা ইচ্ছে বলতে পারেন। তো এবার এই যে কালো টাকাটা আসছে অর্থনীতিতে, তার মানে কি মূল টাকার মূল্য কমে যাচ্ছে। বেশি টাকা আসছে আর টাকার মূল্য কমে যাচ্ছে, তাই জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সত্যটা হলো এই যে মুদ্রাস্ফীতি ছিল, থাকবে, আছে। আমরা কিছু করতে পারবো না। আমাদের একটাই জিনিস করণীয়, আমাদের পারিবারিক সম্পদকে মুদ্রাস্ফীতি যাতে খেয়ে না যায়, তার জন্য আমরা কিন্তু কিছু একটা পরিকল্পিত বিনিয়োগ করতে হবে। এই ভেবেই এই পর্বটা তৈরি করা হয়েছে। দেখুন, বিনিয়োগের সাফল্য মন্ত্রটা কি? এই ছবিটা দেখছেন না, এটাই হচ্ছে বিনিয়োগের সাফল্য মন্ত্র। একটা আম গাছের চারা হাইব্রিড হলেও ন্যূনতম 3 থেকে 5 বছর লাগে ভালো ফসল দিতে। আপনি চারাটাকে আজ লাগালেন, রোজ জল দিচ্ছেন, রোজ সার দিচ্ছেন, রোজ এই আগাছা কাটছেন, গরু ছাগল থেকে বাঁচিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো টেনে ওটাকে বড় করতে পারবেন না। না আপনি সামনে বসে ধ্যান করে আপনার নিজের মনের জোর দিয়ে ওর ফলও পেতে পারবেন না, তাই না? ওর একটা নির্ধারিত সময় আছে। এবার মধ্যেখানে ধরুন ফল, মুকুল এসছে, এখন তো আমের মুকুল সব জায়গায় এসছে। মুকুল এসছে, হঠাৎ একটা কাল বৈশাখীর মতো হয়ে গেল, বৈশাখ মাস যদিও দূরে আছে, ঝড় হয়ে গেল, অর্ধেক মুকুল পড়ে গেল। আপনার যত অনুমানিত ফল ছিল সেটা কমে যাবে। ঠিক এরকম ভাবেই কিন্তু বিনিয়োগ বিনিয়োগ হয়। বিনিয়োগের সাফল্য পাওয়ার জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ধৈর্য এবং পরিকল্পনা। এটাই হচ্ছে আমাদের বিনিয়োগের, কি বলবো, চাবিকাঠি। আপনার আপনার হাতে কি আছে? আপনার হাতে হচ্ছে আপনি কত আয় করবেন আর কত সঞ্চয় করবেন। আয়টা হচ্ছে কিরকম কাজ করেন, কোথায় কাজ করেন, আর সঞ্চয়টা হচ্ছে প্রধানত আপনার ব্যবহারের উপর। আপনি কিভাবে খরচা করেন, পরিকল্পিতভাবে কি সঞ্চয় করেন? বিনিয়োগ আর রক্ষা মানে ইনভেস্টমেন্ট আর প্রোটেকশন, যেটা ইন্স্যুরেন্স, সেই জায়গাটায় আমরা আছি পথপ্রদর্শন করার জন্য। তাই আপনার থেকে দরকার ধৈর্য, আপনার আয়, আপনার সঞ্চয়।
আমরা আপনার পাশে আছি পথ প্রদর্শনের জন্য এবং আপনার হাত ধরার জন্য, বিনিয়োগ এবং রক্ষা করার জন্য আপনার সম্পদকে। মনে রাখবেন, এই যে পথ প্রদর্শন আছে, এটা কিন্তু আমরা সব জায়গায় লাগাই। যেরকম আমরা জিমে যাই, একজন জিম ট্রেনার থাকে, আমরা কিন্তু জানি কি করতে হয়, কিন্তু যে ডিসিপ্লিনটা রাখতে হয় সেটা কিন্তু জিম ট্রেনার আছে বলে আমাদের থাকে। ঠিক ওইভাবেই বিনিয়োগে যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলাটা রাখতে হয়, সেটা কিন্তু একজন পথপ্রদর্শক থাকলে অনেক সুবিধা হয়। আমাদের সাথে আমাদের আগামী পর্বে আপনারা আসুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।